নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে, সেহেতু এই ভিডিওটা একটুও না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমাদের প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল যদি আইএসএল এর বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো ইতিমধ্যেই লোকসভা থেকে স্পোর্টস বিল পাশ হয়ে গেছে এবং এই বিলের ভিত্তিতেই কোর্টের তরফ থেকে তাদের চূড়ান্ত রায় জানানোর কথা ছিল। তবে বিগত বেশ কিছুদিন আগে স্পোর্টস বিলটা পাশ হয়ে গেলেও এখনও পর্যন্ত কিন্তু কোর্টের তরফ থেকে তাদের চূড়ান্ত রায়টা জানানো হয়নি। যেখানে ভারতীয় টপ টায়ার লিগ হওয়ার বিষয় নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে, সেখানে দাঁড়িয়ে কোর্টের তরফ থেকে এখনও পর্যন্ত তড়িঘড়ি কিন্তু কোনোরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আর চলতি মৌসুমের আইএসএল এর জটিল পরিস্থিতির কারণে আইএসএল এর একাধিক ম্যানেজমেন্ট তারা তাদের বর্তমান কার্যকলাপ বন্ধ রাখার নোটিশ পাঠানোর পাশাপাশি এবার কিন্তু সেই সমস্ত ক্লাব ম্যানেজমেন্টরা নিজেদের ক্লাবকে পার্মানেন্টলিভাবে বন্ধ করে দেওয়ার নোটিশও কিন্তু পাঠিয়ে দিয়েছে এআইএফএফ এবং এফএসডিএল এর কাছে, যার ফলে বর্তমানে দাঁড়িয়ে বেশ কিন্তু চিন্তায় রয়েছে ভারতীয় ক্লাব ফুটবলের সমর্থকরা। কারণ তাদের প্রিয় টুর্নামেন্ট আইএসএল যদি না হয়, তাহলে একদিকে যেমন ভারতীয় ক্লাবগুলো ধ্বংস হয়ে যাবে, ঠিক অপর দিক দিয়ে ভারতীয় ফুটবলের ডেভেলপমেন্টের ক্ষেত্রেও যে বাধা সৃষ্টি হবে সেটা বলাই যায়। যার ফলে আপাততভাবে কোর্টের তরফ থেকে কবে তাদের চূড়ান্ত রায়টা জানানো হয় সেই অপেক্ষাতেই কিন্তু রয়েছে বর্তমানে সকল ভারতীয় ফুটবল প্রেমীরা। আর এর মাঝেই এই বিষয় নিয়ে যে বড় ঘোষণাটা প্রকাশ্যে এসেছে সেটা হচ্ছে আগামী পরশুদিন তথা আগামী 22 তারিখ কোর্টের তরফ থেকে আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত রায় জানানো হতে পারে। সেহেতু সবকিছু ঠিকঠাকভাবে এগোলে আগামী 22 তারিখ আমরা কিন্তু একটা আশার আলো দেখতে পেতে পারি আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে। সেক্ষেত্রে আগামী 22 তারিখ কোর্টের তরফ থেকে কোন রায়টা জানানো হয় সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। এর পাশাপাশি আইএসএল এর অনিশ্চয়তার কারণে আইএসএল এর সাথে কন্ট্রাক্টেড প্লেয়ারদের সিকিউরিটির বিষয় নিয়ে এবার কিন্তু আসরে নেমে পড়েছে ফিপ্রো এবং এফপিএআই, অর্থাৎ দ্য ফুটবল প্লেয়ার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। তো এই এফপিআই এর তরফ থেকে এআইএফএফ এবং এফএসডিএল এর কাছে নোটিশ পাঠানো হয়েছে আগামীতে এআইএফএফ এবং এফএসডিএল এর তরফ থেকে আইএসএল এর সমস্ত ক্লাবগুলোর বিষয়ে কোন সিদ্ধান্ত তারা নিতে চলেছে এবং আগামীতে আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে নির্দিষ্ট রোডম্যাপ তাদের কাছে পেশ করতে। আর যদি এআইএফএফ এবং এফএসডিএল এর তরফ থেকে নির্দিষ্ট কোনো ধারণা না দেওয়া হয়, তাহলে এফপিএআই এবং ফিপ্রো তারা সমস্ত প্লেয়ারদের সিকিউরিটির বিষয় নিয়ে ফিফা এবং এএফসির দ্বারস্থও হতে পারে। সেহেতু আইএসএল অনুষ্ঠিত হওয়ার বিষয় নিয়ে ক্লাব ম্যানেজমেন্ট প্লেয়ারদের পাশাপাশি এবার কিন্তু ফিপ্রোর তরফ থেকেও এফএসডিএল এবং এআইএফএফ এর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সেহেতু আশা করা যাচ্ছে খুব দ্রুত আইএসএল এর বিষয় নিয়ে জটিলতা কাটতে পারে, যেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় আশার আলো হতে পারে সকল আইএসএল প্রেমীদের জন্য, সেটা বলাই যায়। তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ডুরান্ড কাপের সেমিফাইনালের ম্যাচ নিয়ে। তো তোমরা জানো গতকাল ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বনাম শিলং লাজং। আর গতকালের ওই ম্যাচের 36 মিনিটের মাথায় রিডিমের নেওয়া এক দূরপাল্লার শটের গোল থেকে গতকাল শিলং লাজংকে হারিয়ে চলতি মৌসুমের ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। গত মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং গত মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল তারা কিন্তু বেশ দুর্দান্ত ছন্দেও ছিল। আর গত মৌসুমে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাফল্যের অন্যতম কাণ্ডারি ছিল তাদের মরক্কানের স্ট্রাইকার আলাদিন, যে আলাদিন এই মৌসুমেও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে রীতিমতো নিজের দাপটটা দেখিয়ে চলেছে। চলতি মৌসুমে ডুরান্ড কাপেও 7টা গোল করে গত মৌসুমের পারফরমেন্সের শেষ থেকেই এই মৌসুম শুরু করেছে এই আলাদিন। আর এই আলাদিনের এই মৌসুমের এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে আজ কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা ডুরান্ডের ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করেছে। আর এই চলতি মৌসুমে ডুরান্ড কাপে 7টা গোল করে ইতিমধ্যেই এই মৌসুমে সর্বাধিক গোল স্কোরারের তালিকায় শীর্ষস্থানে থেকে অ্যাওয়ার্ড জেতার রেসে প্রথম স্থানে কিন্তু রয়েছে এই আলাদিন। সেহেতু গত মৌসুম থেকেই এই আলাদিন সে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের মূল বিদেশি হিসাবে নিজেকে প্রমাণ করেছে সেটা বলাই যায়। আর এই আলাদিনের মতন স্ট্রাইকার ভারতীয় ক্লাব ফুটবল সার্কিটে সচরাচর কিন্তু খুব কমই দেখা যায়, যে লাগাতার নিজের দলের জন্য গোলের বন্যা বইয়ে দিচ্ছে। এবং আমরা আশা করব এই আলাদিন সে যেন আগামীতেও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জার্সিতে আরও গোল করে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে সফলতা এনে দেয়। তো যাই হোক, একদিক দিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যেমন ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে গেছে, অপর দিক দিয়ে আজ কিন্তু নির্ধারিত হতে চলেছে ফাইনাল ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির প্রতিপক্ষ কোন দল হতে চলেছে। কারণ আজ ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলার দুই দল ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি। আর এই ম্যাচটা জেতার জন্য দুই দলের দুই অভিজ্ঞ কোচই কিন্তু বেশ আশাবাদী। তো
তো আজকের এই ম্যাচে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজান তিনি কিন্তু গত ম্যাচের মতনই সেম প্লেইং 11 মাঠে নামাতে চলেছেন, যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে গিলকে, 4-এর ডিফেন্সে থাকবে লালচুংনুঙ্গা, কেভিন সিভিল্লে, আনোয়ার আলী এবং মোহাম্মদ রাকিব। মাঝমাঠে দেখা যাবে সাউল ক্রেসপোর সাথে মিগুয়েলকে, এবং এই ম্যাচেও আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে বিপিনের সাথে এডমন্ডকে, এবং দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে নাওরেম মহেশ সিং, এবং স্ট্রাইকার পজিশনে এই ম্যাচে শুরু করবে গত ডার্বি ম্যাচের নায়ক সেই ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস। আর আজ ডায়মন্ড হারবার এফসিকে হারাতে পারলেই ইস্টবেঙ্গল তারা কিন্তু পৌঁছে যাবে এই চলতি মৌসুমে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচে। তবে আজ ইস্টবেঙ্গল জয়লাভ করে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করলে আজকের ম্যাচের কার্ড সমস্যা কিন্তু ফাইনাল ম্যাচে বেশ জটিল পরিস্থিতি তৈরি করতে পারে ইস্টবেঙ্গলের জন্য। কারণ আজ যদি ইস্টবেঙ্গল দলের সাউল ক্রেসপো, মিগুয়েল, ডিমিত্রিয়াস ডায়ামান্টাকোস, মোহাম্মদ রাকিব, লালচুংনুঙ্গা এবং সৌভিক চক্রবর্তী এই 6 জন প্লেয়ারের মধ্যে যে কেউ হলুদ কার্ড কনসিড করে, তাহলে কিন্তু সেই প্লেয়ার ফাইনাল ম্যাচের জন্য সাসপেন্ড থাকবে। সেক্ষেত্রে আজ যে কোচ অস্কার ব্রুজানকে বাড়তি সাবধানতা নিয়েই মাঠে নামতে হবে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে, সেটা স্পষ্ট। অপরদিক দিয়ে ডায়মন্ড হারবার এফসির 2 স্ট্রাইকার ক্লেটন এবং লুকা এরাও কিন্তু বর্তমানে দারুণ ছন্দে রয়েছে। সেক্ষেত্রে আজ ইস্টবেঙ্গলের জন্য যে ম্যাচটা খুব একটা সহজ হবে তেমনটা নয়। সেক্ষেত্রে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে কোন দল বাজিমাত করে ফাইনাল ম্যাচের জন্য কোয়ালিফাই করে সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। তো বন্ধুরা, তোমাদের মতে আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে কোন দলের জয় পাওয়ার সম্ভাবনাটা বেশি বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, গত ম্যাচের মতন আজকের এই ম্যাচের লাইভ লিঙ্কও কিন্তু তোমাদের দিয়ে দেবো ম্যাচটা চালু হলেই। সেক্ষেত্রে যারা আমাদের লাইভ লিঙ্ক দিয়ে বিনামূল্যে খেলা দেখতে চাইছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে শুভাশিস বোসকে নিয়ে। তো গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম জাতীয় শিবিরে প্লেয়ার না ছাড়ার বিষয়ে এক মোহনবাগানের কর্মকর্তা তিনি শুভাশিস বোসের চোটের বিষয়টা তুলে ধরে। আর মোহনবাগান ম্যানেজমেন্টের ওই কর্মকর্তার তরফ থেকে জাতীয় শিবিরকে কেন্দ্র করে এমন অভিযোগ করার জন্য গতকাল এআইএফএর তরফ থেকেও জানানো হয়েছে শুভাশিস বোস সে জাতীয় ক্যাম্পে গিয়ে চোট পায়নি। শুভাশিস বোস সে চোট পেয়েছে মোহনবাগান জার্সিতে খেলার সময়। তো বন্ধুরা, আমার ঠিক মনে পড়ছে না শুভাশিস বোস ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ খেলার সময় সে চোট পেয়ে ছিটকে গেছে, নাকি জাতীয় শিবির থেকে ফেরার পর সে মোহনবাগান জার্সিতে খেলতে গিয়ে চোট পেয়েছে। তো তোমাদের যদি মনে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তবে এআইএফএর তরফ থেকে শুভাশিস বোসের বিষয় নিয়ে সাফাই দিলেও এর আগে আশিক কুরুনিয়ান, সাহাল আব্দুল সামাদদের মতন প্লেয়ারদের জাতীয় শিবিরে গিয়ে চোট পাওয়ার পর এআইএফএর তরফ থেকে এই সমস্ত প্লেয়ারদের বিষয়ে কোনো বাড়তি চিকিৎসা বা খোঁজখবর নেওয়া হয়নি। আর এই বিষয় নিয়ে কিন্তু কোনোরকমভাবে মুখ খোলেনি আমাদের মহান প্রেসিডেন্ট। তো মোহনবাগান দলের প্লেয়াররা তো জাতীয় দলের জার্সিতে ইচ্ছা করেই ভালো পারফরমেন্স করে না, এমন অভিযোগ তো জানানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে। সেহেতু না হয় এই একটা টুর্নামেন্টে মোহনবাগান দলের প্লেয়ারদের ছাড়াই খেলুক আমাদের জাতীয় দল, এবং তখন দেখা যাবে মোহনবাগান দলের প্লেয়ার ছাড়া জাতীয় দলের পারফরমেন্সটা কেমন হয়। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো নিয়ে কথা বলার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর রোজ রোজ এইরকম লেটেস্ট আপডেটগুলোর সাথে আপডেটেড থাকতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সো মোহনবাগানকে নিয়ে সর্বপ্রথম যে প্লেয়ারটার আপডেট বেরিয়ে আসছে সেই প্লেয়ারটা হচ্ছে মোহনবাগান দলের সাথে গত মৌসুমে যুক্ত থাকা 25 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সৌরভ ভানুওয়ালাকে নিয়ে, যে গত মৌসুমে নামধারী এফসি থেকে যোগ দিয়েছিল মোহনবাগানের রিজার্ভ স্কোয়াডে। মোহনবাগানের রিজার্ভ দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের ফলে এই সৌরভকে কিন্তু মোহনবাগানের সিনিয়র দলেও সুযোগ দেওয়া হয়। তবে এই সৌরভ সে মোহনবাগানে শুধুমাত্র এক মৌসুমের চুক্তিতেই সই করেছিল, যার ফলে গত মে মাসেই মোহনবাগানের সাথে চুক্তি শেষ হয়ে যায় এই সৌরভের। তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সৌরভের সাথে নতুন করে চুক্তিবৃদ্ধির বিষয় নিয়ে বেশ খানিক দূর কথাবার্তা এগোয়, কিন্তু এই সৌরভ সে বাগান ম্যানেজমেন্টকে জানায় তাকে পর্যাপ্ত পরিমাণে গেম টাইম দিতে হবে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলেও। আর মোহনবাগানের সিনিয়র দলের ডিফেন্স লাইনে আর এক তরুণ ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস থাকায় সৌরভের দাবিকে কিন্তু যথার্থভাবে পূরণ করতে ব্যর্থ হয় বাগান ম্যানেজমেন্ট, যার ফলে সৌরভ সে কিন্তু আর মোহনবাগান দলের সাথে চুক্তি বৃদ্ধি করেনি। এবং বর্তমানে দাঁড়িয়ে যেমনটা জানা গেছে, এই 25 বছর বয়সী তরুণ ভারতীয় ডিফেন্ডার সৌরভ সে কিন্তু এই মৌসুমে যোগ দিয়েছে ওড়িশা এফসি দলে। সেক্ষেত্রে ওড়িশা এফসি দলে গিয়ে এই সৌরভ সে আরও বেশি গেম টাইম পাক এবং আগামীতে আমাদের ভারতীয় ফুটবলের সম্পদ হয়ে উঠুক, সেই কামনাটাই কিন্তু আমরা সকলেই করি। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগানের ACL 2 এর বিষয় নিয়ে। তো তোমরা জানো ডুরান্ট থেকে ছিটকে যাওয়ার পর মোহনবাগান ম্যানেজমেন্টের এবার কিন্তু মেন ফোকাস ACL 2 এ ভালো ফলাফল করা।
আর ACL2 এর মঞ্চে ভালো ফলাফল করার জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের প্লেয়ারদের জাতীয় শিবিরের জন্যও ছাড়েনি। কারণ জাতীয় শিবিরে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ প্লেয়ার চোটের কবলে পড়লে মোহনবাগানের জন্য একটা বড় ধাক্কা হতে পারে এশিয়া মঞ্চে। এর পাশাপাশি মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আরও একটা যে বড় পদক্ষেপ নিয়েছে সেটা হচ্ছে কোনো প্লেয়ারকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু ছুটি দেয়নি। মানে আমরা এর আগে দেখে এসেছি যে কোনো এক টুর্নামেন্ট শেষ হলেই দলের প্লেয়ারদের কিন্তু লম্বা ছুটি দিয়ে দিত মোহনবাগান ম্যানেজমেন্ট। কিন্তু আসন্ন ACL2 এর কথা মাথায় রেখে বাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু প্লেয়ারদের ছুটিটা ক্যান্সেল করে দিয়ে ACL2 এর জন্য কঠোর অনুশীলনে নেমে পড়েছে, যেটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে নেওয়া একটা বড় পদক্ষেপ আসন্ন ACL2 এর জন্য। তবে এত কিছু করার পরেও ACL2 এ গিয়ে মোহনবাগান তারা কতটা সফলতা পাবে সেটাই কিন্তু চিন্তার বিষয়। কারণ ACL2 এর মঞ্চে ভালো ফলাফল করতে হলে মোহনবাগান দলে একজন বিদেশি মিডফিল্ড পজিশনের প্লেয়ার কিন্তু খুবই দরকার, যে মিডফিল্ড থেকে গোটা দলকে অপারেট করতে পারবে। আর এই বিষয়টা সমস্ত সমর্থকরা বুঝতে পারলেও বাগান ম্যানেজমেন্ট কতটা বুঝতে পারছে সেটাই কিন্তু চিন্তার বিষয়। তবে আবার বর্তমানে দাঁড়িয়ে যেমনটা খবর জানা গেছে ACL2 এর জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট দলে একজন সপ্তম বিদেশি সই করাতে পারে। আর আমার পার্সোনাল মতামত হিসাবে যদি সেই বিদেশি প্লেয়ারকে শুধুমাত্র ACL2 এর জন্যই দলে সই করানো হয় তাহলে মোহনবাগান দলের প্রাক্তন মিডফিল্ডার কায়েল ম্যাকিউ সে কিন্তু দুর্দান্ত অপশান হতে পারে ACL2 এর জন্য মোহনবাগানের স্কোয়াডে। কারণ এই কায়েল ম্যাকিউ সে এর আগে মোহনবাগান জার্সিতে এবং FC গোয়া জার্সিতে মিডফিল্ড পজিশনে কতটা ওয়ার্কলোড নিয়ে খেলা পরিচালনা করতো সেটা আশা করি তোমাদের সকলেরই মনে আছে। আর মোহনবাগানের মিডফিল্ডে আপুইয়ার পাশে যদি কায়েল ম্যাকিউকে জুড়ে দেওয়া হয় তাহলে মোহনবাগানের মিডফিল্ড যে বেশ খানিকটা স্ট্রং হয়ে যাবে সেটা কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে আমার মতে শুধুমাত্র ACL2 এর জন্য কায়েল ম্যাকিউ কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে মোহনবাগানের স্কোয়াডে। আর কায়েল ম্যাকিউ সে যেহেতু বর্তমানে উইদাউট ক্লাব রয়েছে সেহেতু কায়েল ম্যাকিউকে দলে সই করতে হলে কিন্তু মোহনবাগানকে খুব বেশি সমস্যাতেও পড়তে হবে না। তো বন্ধুরা, এশিয়া মঞ্চে মোহনবাগানের মিডফিল্ডকে স্ট্রং করার জন্য কায়েল ম্যাকিউকে আপুইয়ার পাশে জুড়ে দিলে কেমন হতে পারে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো। কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।